আচ্ছা, আমি আপনাদেরকে কিছু টপিক দিয়েছিলাম এক্সপ্লেনেশনের, 5টা এক্সপ্লেনেশন আর ব্রড কোয়েশ্চেন দিয়েছিলাম 2-3টা। ব্রড কোয়েশ্চেন মধ্যে ছিল হলো যে অ্যালিগরি, ইউসেজ অফ অ্যালিগরি, আর ছিল হলো কিভাবে স্পেন্সার মিডিয়েভাল, রেনেসা এবং রিফরমেশন এলিমেন্ট গুলো ব্লেন্ড করেছেন তার পোয়েট্রিতে, তার ওয়ার্কে। আর ফেরি কুইন এপিক নাকি রোমান্স, কোনটা হিসেবে কনসিডার করা যাবে। তো এক্সপ্লেনেশন গুলো নিয়ে আলোচনা করি। আর আপনাদেরকে যে ফেরি কুইনের যে আম, এই পাওয়ার পয়েন্টটা দিয়েছি, এর মধ্যে যে হিস্টোরিক্যাল কনটেক্সট, এই জিনিসগুলো দেখলে আপনারা প্রশ্নের অ্যান্সার গুলো দিতে আপনার আইডিয়া গুলো পেয়ে যাবেন আশা করছি। আর ব্যাখ্যাগুলোর ব্যাপারে বলি, ব্যাখ্যায় যেরকম আছে যে শেড দাই, আচ্ছা ব্যাখ্যাগুলো আমি একটু দেখাই। আচ্ছা, ফেরি কুইনের 5টা ব্যাখ্যার টপিক বলেছিলাম যে প্রথমটা, শেড দাই ফায়ার বিমস ইনটু মাই ফিবল আইন and raise my thoughts to humble and to vile, to think of that true glorious type of thine, the argument of mine afflicted style, the which to hear, O chef, O dearest dread of wine. আচ্ছা, এখানে কি বলছে, যেহেতু একটু আর্কাইক ভাষায় লেখা আছে, এখানে যেটা বলছে যে আমরা প্রথমে শুরু করতে হবে যে ব্যাখ্যার এক্সপ্লেনেশনের রুল কি, যে দিস লাইনস হ্যাভ বিন টেকেন বা কোটেড, যেটা আগেই বলেছি আপনাদেরকে, অলরেডি আপনারা জানেন ফর্মুলাটা কিভাবে লিখতে হয়। টেকেন ফ্রম দ্য ফেরি কুইন বাই এডমন্ড স্পেন্সার, দ্য গ্রেটেস্ট পোয়েট অফ এলিজাবেথান এজ তাকে বলা হয়। আচ্ছা, এই লাইনে কি হয়েছে, দ্য পোয়েট সিক্স দ্য প্যাট্রোনেজ অফ এলিজাবেথ, দ্য রেইনিং কুইন অফ ইংল্যান্ড। সেই সময়কার যে রুট ক্ষমতায় ছিলেন রানী এলিজাবেথ, প্রথম এলিজাবেথ, সে সময় এডমন্ড স্পেন্সারের সময়কালও সে সময় উনি তাকে উদ্দেশ্য করে এই লাইনগুলো উৎসর্গ করেছেন। তো মানে প্রাচীন পোয়েটিক কনভেনশন অনুযায়ী একজন রাইটার যখন একটা এপিক পোয়েম লেখে, সে ব্লেসিংস অফ দ্য মিউজ অফ এপিক পোয়েট্রি, এপিক পোয়েট্রির একজন দেবী আছে, মিউজ মানে হলো সেই দেবী, তাকে উদ্দেশ্য করে কবি লেখেন, কবিরা কবিতা লেখেন, এপিক পোয়েম লেখেন। তো স্পেন্সার একইভাবে এই রুলটা, এই ইয়াতেই কনভেনশনটাই ফলো করেছেন। এখানে উনি পাস্টের মানে উনি বলতে চাচ্ছেন, আমি এর পর্যন্ত প্যাস্টোরাল বা গ্রামীণ প্রেক্ষাপটের যে চারণভূমির যে কবিতাগুলো সেগুলো লিখেছি। তো ইনি এখন এখান থেকে এরকম প্যাস্টোরাল পোয়েমের থেকে বর্তমানে একটা এপিক পোয়েমের দিকে উনি লিখতে যাচ্ছেন, যেখানে হিরোইক ডিডস, নোবেল নাইটদের, অনেক মহৎ মহৎ নাইট বা সৈন্যদের হিরোইক বা বিরচিত যে কাজ কারবার, হিরোইক ডিডস গুলো উনি বর্ণনা করবেন। তারপরে নাইট এবং লেডিসদের যে ভালোবাসা, ফেথফুল বিশ্বস্ত যে ভালোবাসাগুলো, এগুলো বর্ণনা করবেন। তো শুরুতেই তিনি দ্য মিউজ অফ হিস্ট্রির কাছে, হি অ্যাপিলস টু দ্য মিউজ অফ হিস্ট্রি টু কাম টু হিজ হেল্প হোয়েন হি ইজ রাইটিং দ্য ফেরি কুইন। উনি হিস্ট্রির মিউজকে অ্যাপিল করছেন যাতে উনি তাকে হেল্প করেন ফেরি কুইন লিখতে। তিনি আরো হেল্প চাচ্ছেন কিউপিডের থেকে। কিউপিডের পরিচয় কি, সে হলো গড অফ লাভ। তারপরে আর কার হেল্প চাচ্ছেন, ভেনাস দ্য গডেস অফ লাভ এন্ড বিউটি, আর মার্স দ্য গড অফ ওয়ার, তাদের হেল্প চাচ্ছেন কবিতাটা লেখার জন্য। তো এই সাথে সাথে কবি রানী এলিজাবেথকে একটা ট্রিবিউট দিচ্ছে, কুইন অফ ইংল্যান্ড, যে গ্রেটেস্ট, তাকে তিনি এলিজাবেথকে গ্রেটেস্ট হিউম্যান অন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সেরা মানুষ হিসেবে উনি পোর্ট্রে করেছেন, সংজ্ঞায়িত করেন। তো মানে কবির ভাষায় যে রানীর মুখ দিয়ে গাল থেকে এমন ধরনের একটা আলো বা দ্যুতি ছড়ায়, যেটা মনে হয় কি সূর্য রশ্মি দিচ্ছে, সূর্য কিরণ দিচ্ছে। তো কবি আকাঙ্ক্ষা করছেন, ডিজায়ার করছেন যে রানী তাকে তার ব্রাইট যে উজ্জ্বল যে রেটা, সেখান থেকে তার কিছু আলো দিবেন তার শরীরে, তার ডিম আয়ে। তো সে রানীকে বলছে, আমাকে আলো দিন যাতে আমার চিন্তাগুলো রেইজ করতে পারি। আর ওর রানী খুবই হাই লেভেলে আছে, যেটা রানী এবং রানী একজন গ্লোরিয়াস ওম্যান। আর তিনি তার কবিতাতেও রানীর ছত্রছায়ার কিছু ক্যারেক্টার বানিয়েছেন, যেমন রাজকুমারী উনা, সেটা তাকে তার মাধ্যমে উনি এলিজাবেথকে মিন করেছেন মূলত। আর
এবং কবি তাকে আমন্ত্রণ জানাচ্ছেন রানীকে যে তার সং, তার গান শোনার জন্য। রানীকে বলছে আমি আমি যা লিখেছি সেটা শুনুন বা গ্রহণ করুন, যেটা উনি আর উনার মাধ্যমে উনি ট্রুথ বা সত্যকে সিম্বলাইজ করেছেন। তো এই লাইনগুলোর মাধ্যমে এই কথাগুলোর মাধ্যমে যে রানীর যে রূপের তার যে এলিজাবেথের গাল থেকে যে রে বের হয়, এটির মাধ্যমে সে এক ধরনের এপিথেট বা বিশেষণ কুইন এলিজাবেথের উপর করেছেন, যেটার মাধ্যমে কি বোঝাচ্ছে, হুজ রেডিয়েন্স হি কম্পেয়ার্স টু দ্য লাইট অফ দ্য সান। এটা একটা এক্সাজারেশন হতে পারে যে সূর্যের রশ্মির সাথে রানীর যে গালের যে গা থেকে বিচ্ছুরিত রশ্মি, এটা উনি তুলনা করেছেন। এরপরে আছে হিজ লেডি স্যাড অ্যান্ড সি হিজ, আচ্ছা এটা পরে আগে হার ভমিট ফুল অফ, এটা দেখি বুকস এন্ড পেপারস ওয়াজ। আচ্ছা এখানে কি দেখাচ্ছে যে বমির কথা বলছে বই এবং পত্রিকার মাধ্যমে, উইথ লোডলি ফ্রগস এন্ড টোর্স, তাহলে এখানে ব্যাঙের কথাও বলা হচ্ছে। আর ক্রিপিং শর্ট হয়ে ইন দ্য উইডি গ্রাস, হার ফিল্ডি পারব্রেক অল দ্য প্লেস ডিফাইলড হ্যাজ। আচ্ছা এখানে বমি, বই, পত্র, ব্যাঙ কেন বলা হচ্ছে এটা আমরা একটু এক্সপ্লোর করলেই বোঝা যাবে। এই লাইনগুলো ফার্স্ট ক্যান্টো অফ দ্য ফেরি কুইন বুক 1 বাই এডমন্ড স্পেন্সার, সেখান থেকে নেওয়া হয়েছে। এখানে পোয়েট হেয়ার গিভস আ vivid account of the first adventure of the Red Cross Knight. আমরা যে কাহিনীটা পড়েছিলাম ফেরি কুইন বুক 1 এর, একটা রেড ক্রস নাইট থাকে যে রাজকুমারী উনাকে তার পরিবারের মানে কিংডম ফিরিয়ে দেওয়ার জন্য, রাজা রানীকে কাছে ফিরিয়ে দেওয়ার জন্য একটা অভিযানে যায়। সেখানে সে কিছু জাদুকর থাকে, কিছু বামন আকৃতির লোক থাকে। এই ক্যারেক্টার গুলোর মাধ্যমে এডমন্ড স্পেন্সার অনেক কিছু মিন করেছেন। অ্যালিগরি এগুলোর আসলে এগুলোর ব্যবহার, এই যে বমি করা, বইপত্র, ব্যাং, এগুলোর মাধ্যমে আসলে রূপক বা অ্যালিগরির আশ্রয় নিয়েছেন, সেটাই এখানে বলা হচ্ছে। আমরা দেখবো কিভাবে ইয়া করছে, কিভাবে সেটা রিপ্রেজেন্ট হচ্ছে। তো এখানে যেটা হয়েছে যে রেড ক্রস নাইটের কাহিনীতে সে কি হয়েছে, একজন মনস্টারকে আমরা দেখি এনকাউন্টার করে, যে ছিল অর্ধেক মহিলা এবং অর্ধেক সাপ। তো রেড ক্রস কিং এটার এগেইনস্টে যুদ্ধ করা শুরু করে তার জীবনের রিস্ক নিয়ে। তো ভালোভাবেই সহজেই তাকে ঘায়াল করতে পারে। একটা পয়েন্টে এসে সে মনস্টার গলাটা টিপে ধরে, এমন ভাবে ফোর্স করে যে সেই মনস্টারটা বমি করতে শুরু করে। তো মনস্টারের পেট থেকে কিছু জিনিস বের হয়ে আসে। সেখানে সেই বমিতে কি কি থাকছিল, বই এবং পেপার, কাগজপত্র, এবং সেই বমিতে তার বাচ্চা কাচ্চা ফ্রগ এবং টোড, ব্যাং ট্যাং, পোলা ব্যাং, বিভিন্ন ধরনের ব্যাঙও বের হয়ে আসছিল তার গলা থেকে। তো যারা তার মানে বেলি থেকে, পেট থেকে যে বের হয়ে আসছে, তারা তখন অ্যালাইভ ছিল, বাট তারা অন্ধ ছিল, কারণ চোখে দেখতে পারছিল না। তো তারা বের হয়ে আসার পরে আহ মানে সে কিছু রিয়া ঘাসে পড়ে গেল, যেমন ঘাসের শ্যাওলা পড়লে যেরকম থাকে, ঘাসের ঠাস করে পড়ে যাচ্ছে কিছু জিনিস, এই যে নোংরা বমিগুলো। আর এই যে এই মনস্টারের যে বাচ্চা কাচ্চাগুলো, এগুলো পুরোটা জায়গা দূষিত করে দিল, নোংরা করে দিল, আর আগের যা ছিল তার থেকে অনেক ডিসগাস্টিং হয়ে গেল। মূলত এই কথাগুলো এই লাইনগুলোর দ্বারা বোঝাচ্ছে, কিন্তু আক্ষরিক মিনিংটা, তো যেটা হয়তো এগুলা লিটারালি নেওয়া যাবে, বাট এখানে অ্যালিগোরিক্যাল সিগনিফিকেন্স আছে। সেটা কি, যদি আমরা লিটারালি দেখি যে মানে আমরা হয়তো ঘৃণা করবো ব্যাপারটা, যে খুবই ঘৃণ্য ব্যাপারগুলো, বমির পেট থেকে ব্যাং বের হয়ে আসতেছে, আবার বই আর পেপার কেন, তো মিনিংলেস মনে হবে ব্যাপারটা। বাট এটা এই জন্য যে এই বুক আর পেপারের মাধ্যমে অ্যালেগোরিক্যালি এখানে একটা সিগনিফিকেন্স আছে, যে এই বই আর পেপার গুলো রেফার করে টু দ্য polemical writing and pamphlet supporter of the new reformed Anglican Church, and therefore he strongly opposed the pamphlets and other theological writing. আচ্ছা এই বুক আর পেপার গুলোর মাধ্যমে অ্যাংলিকান চার্চের যে রাইট আপ, সেটাকে মিন করেছেন। আসলে কবি এখানে ক্যাথলিসিজম বা সেই সময়কার পোপের এগেইনস্টে ছিলেন, এবং উনি অ্যাংলিকানিজম বা রিফরমেশন অফ দ্য চার্চের পক্ষে ছিলেন, যেটা রানী এলিজাবেথ সেটার পক্ষে ছিলেন। আসলে এটার মাধ্যমে বুক আর পেপারের মাধ্যমে এটা বুঝিয়েছেন। আর এই যে ইয়ার মাধ্যমে এই টোডস এন্ড ফ্রগস, এগুলোর মাধ্যমে উনি পোপ, ক্যাথলিক পোপ এবং তার চেলাপেলা সাঙ্গপাঙ্গকে বুঝিয়েছেন। সো মোটামুটি এই গেল এই ব্যাখ্যাটার মিনিং।
আচ্ছা, as আর এরপরে আছে 4 নাম্বারটাতে, তারপরে আমি অন্যগুলোতে যাচ্ছি। As when old father Nilus gains to swell with timely pride above the Egyptian vale, his fatty waves do fertile slime out well and overflow each plain and lowly dead. এই লাইনগুলো তাহলে কোথায়? ওই ফেরি কুইন বুক 1 থেকে নেওয়া হয়েছে। এখানে মনস্টারের যে অফস্প্রিং বা বাচ্চা কাচ্চাগুলো যাদের সাথে রেড ক্রস নাইট এনকাউন্টার করেছে, তো সেটার বর্ণনা করতেছে। এবং এই যে এই যে মনস্টারটা, এই মনস্টারটা আসলে একটা কিছুর পার্সনিফিকেশন, মানে মানুষের রূপ দেওয়া কোনো কিছু। যেমন ডেথ বি নট প্রাউড, ডেথকে আমরা এখানে পার্সনিফাই করছি, মানুষের রূপ দিচ্ছি, সেরকম মনস্টারটাকে এখানে পার্সনিফাই করা হচ্ছে। এখানে মনস্টারটা বলতে এরর বোঝাচ্ছে, এরর বোঝায়। মনস্টারটার মাধ্যমে এখানে এরর এক্সাম্পল দিয়েছে। তো এই যে মনস্টারটা, যে অর্ধেক সাপ অর্ধেক মহিলার রূপ, তার মানে বাচ্চা কাচ্চাগুলো তার নারিশমেন্ট কি হচ্ছে, যে পয়জনাস ব্রেস্ট, তার মায়ের বুক থেকেই তো তারা নারিশমেন্টটা পাবে। তো এখানে যখন এনকাউন্টার হয় রেড ক্রস নাইট আর মনস্টারের, তো সেখানে তাকে মেরে ফেলছে সেই মনস্টারটাকে, নাইটটা, বাট তারপরেও তার বাচ্চা কাচ্চাগুলো বেঁচে আছে। বাট বেঁচে থাকলেও তারা মৃত মায়ের কেয়ার করছে না। মনস্টারটা মানে আহত হয়ে কাতরাচ্ছে, তারা কেয়ার করছে না, বাট তারা তার পয়জনাস ব্রেস্ট থেকে ঠিকই নারিশমেন্ট নিতে পারছে। তো এরকম করে এটার মাধ্যমে এটাও একটা অ্যালিগরিক্যাল সিগনিফিকেন্স। এর মাধ্যমে পোপ এবং তার চেলাপেলাদেরকে বোঝাচ্ছে যে পোপ ধ্বংস হয়ে গেলেও তার চেলাপেলারা সেখান থেকে সুযোগ নিতে কোনোভাবে কার্পণ্য করছে না। এবং নীল নদের মতো জায়গায় তারা এই লো লাইং, নীল নদের মতো একটা ফার্টাইল জায়গায় তারা এই জিনিসগুলো করতেছে, অথচ একটা উর্বর জায়গা, সেখানে এই ধরনের অপকর্ম বা অপচর্চার প্র্যাকটিস হচ্ছে। সো এই যে এক্সাম্পল, এটা হলো একটা এপিক সিমিলির এক্সাম্পল। এপিক মানে কি, কোনো কিছু ব্রডার টার্ম, আর সিমিলি মানে কি, তুলনা। তো এখানে এপিক সিমিলিতে যে এপিক সিমিলির আরেকটা নাম আছে হোমারিক সিমিলি, যেটা হলো এক্সটেন্ডেড ফর্ম অফ কম্প্যারিজন, যে একটা ভিভিড এবং মানে খুবই বর্ণনাময় একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি। এই পিকচার গুলোর মাধ্যমে আমরা ভিজুয়ালাইজ করতেছে নীল নদের যে ফ্লাড বা বন্যা, যে বন্যার মাধ্যমে কি হয়, নীল নদে যেটা হয়, যে যখন বন্যা হয় তখন অনেক পানি উঠতেছে, বাট নেমে যাওয়ার পরে অনেক অনেক প্রাণী তো এখানে আছে, সেই প্রাণীগুলো ঠিকই টিকে আছে, কাদার মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী ফ্লারিশ করতেছে। এই জিনিসগুলো যে বর্ণনা করেছেন, এই যে কম্পেয়ারটা, এই কম্পেয়ারটাকে এখানে এপিক সিমিলি বলছে বা হোমারিক সিমিলি। এই জিনিসটা আমরা ভিজুয়ালাইজ করতে পারছি এই লাইনগুলোর মাধ্যমে। আর দুটো ব্যাখ্যা আছে। আচ্ছা, কি করবো, একটু জানাটা না খুললো, অক্সিজেন আসলে শরীরটা ভালো করবে। আচ্ছা, আচ্ছা, এরপরে ব্যাখ্যা আছে, হিজ লেডি স্যাড টু সি হিজ সোর কনস্ট্রেন্ট ক্রাইড আউট, নাও নাও sir knight shew what ye be and faith into your force and be not faint, strangle her else she sure will strangle thee। এই লাইনগুলোর মাধ্যমে বোঝাচ্ছে যে এই লাইনে লেডি উনা বা যে ট্রুথ, লেডি উনা কি সিম্বলাইজ করে? ট্রুথ। সে রেড ক্রস নাইটকে উৎসাহ দিচ্ছে এই মনস্টার, এই যে মনস্টারের যে এভিল সিম্বলাইজ করে, তার এগেনস্টে লেডি উনা নাইটকে উৎসাহ দিচ্ছে। তো এখানে যেটা দেখাচ্ছে যে রেড ক্রস নাইট যখন মনস্টারের সাথে ফাইট করে, তখন একসময় সে চাপে পড়ে সাপের মতো ওকে পেঁচায় ধরেছে, বাট সে ছটফট করলেও একসময় সে ঠিকই মানে ওভারকাম করতে সমর্থ হয়। বাট লেডি উনা তাকে বারবার তাকে অভয় দিচ্ছে যে তুমি কাম রাউন্ড, ঠিক হয়ে আসো, সাহায্য করার জন্য। তো এখানে এই লাইনগুলোর মাধ্যমে এটা বোঝাচ্ছে যে উনা বা ট্রুথ, যখন কেউ ট্রুথের সাথে থাকবে তখন তাকে কোনো ধরনের অপশক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। আরেকটা ব্যাখ্যা হলো যে দে ফ্লকড, নাম্বার 5, they flocked all about her bleeding wound and sucked up their dying mother's blood, making her death their life and ate her heart their good। এখানেও ওই এরর বা যে মনস্টার, সেই মনস্টারের সাথে যে এনকাউন্টার হচ্ছে, সেই মনস্টারের অফস্প্রিং এর ব্যাপারে বলছে। এই যে পোপ এবং তার পোপের চেলাপেলারা, তারা যখন মানে হচ্ছে
বা আগে মূলটা বলি যে মনস্টারটা যখন আহত হচ্ছে মারা যাচ্ছে তখন সে ছটফট করতেছে, কিন্তু তারপরও তার ব্রেস্ট থেকে তার অফস্প্রিংটা ঠিকই নারিশমেন্ট পেয়ে যাচ্ছে। সো অ্যালিগরিক্যালি এখানে বোঝাচ্ছে যে পোপ চলে যাচ্ছে, বাট পোপের সাঙ্গপাঙ্গরা ঠিকই পোপের উপরে নির্ভর করে বেঁচে আছে। সো বাতিলে বাতিলে লড়াই, এই জিনিসটা এখানে বোঝাচ্ছে। সো এগুলো গেল ব্যাখ্যাগুলো। আর তিনটা প্রশ্ন দিয়েছিলাম, ইউজ অফ অ্যালিগরি, আর ছিল হলো এপিক অর রোমান্স হিসেবে ফেরি কুইন, আর ছিল মিডিয়েভাল, রেনেসা এন্ড রিফরমেশন এলিমেন্টস। এই সবগুলোর ছিটে ফোটা আপনারা ফেরি কুইনের যে একটা পাওয়ার পয়েন্ট শেয়ার করেছিলাম, এখানে যে হিস্ট্রিক্যাল কনটেক্সট, এখানে আপনারা সবগুলো অ্যান্সার মোটামুটি পেয়ে যাবেন, লিটারারি স্টাইল গুলো পেয়ে যাবেন। এখানে এই যে রোমান্টিক এপিক, এখানে রোমান্স নাকি এপিক, এটার অ্যান্সার এটা পেয়ে যাবেন। আমি এটা আরেকটু ডিটেলসে ডিসকাস করে ফেরি কুইনের পরে আমি নেক্সট ক্লাসে প্যারাডাইস লস্টের যে জিনিসগুলো পড়িয়েছিলাম ওগুলো কন্টিনিউ করব। ঠিক আছে, আজকের মতো আমি এখানে শেষ করছি, নামাজের সময় হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ।